থেকে এনেছিস? এখানকার নয়, বাইরে থেকে এনেছি। 30 পড়েছে। আরে পাগল হয়ে গেছিস? তুলে এনেছিস আবার বলছিস 30 লেগেছে? 15 দেবো ব্যাস। খুব কষ্ট করে নিয়ে এসেছি। 20 ফাইনাল। বল কি বলছিস? ঠিক আছে, চলবে। আমি কি বলবো সাথী? বিন্দিয়া, ওই বাচ্চাটা কিভাবে পড়েছিল? কেউ দেখার পর্যন্ত ছিল না। তোর অপেক্ষায় আমি 15 মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম। তুই একজন নার্সকেও জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ উত্তরই দিতে পারলো না। সত্যি বলবো সাথী, আই এম টায়ার্ড। আমি চুপ করেও থাকতে পারি না। যদি ভাবি বলবো তো কাকে বলবো, আমি বুঝতে পারছি না আমি কি করব। কি ব্যাপারে? কি ব্যাপার বিন্দিয়া, বল আমাকে। আরে শোনা, কি কি দিদার সাথে? হ্যাঁ কি করছো? হ্যাঁ শোনা, কি দেখছো? আরে কি হচ্ছে? আলে লে 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 লে, শোনো ঘুমোয়নি এখনো? না, দিদাকেও কিছু কাজ করতে হবে তো। সোনু দিদার সাথে খেলছে, তাই না? আপনাকে একটু ক্লান্ত লাগছে। ওই একটু ঘুম পাচ্ছে, কিন্তু যতক্ষণ না এর বাবা মায়ের মধ্যে কেউ যাচ্ছে আমার আরাম কোথায়? না না, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে সোনু? হ্যাঁ আচ্ছা, এখানে একটু চা পাওয়া যাবে? সরি আন্টি, ও আডে চা অ্যালাউ নয়। আপনাকে ক্যান্টিনে যেতে হবে। কিছুক্ষণের মধ্যে এদের মধ্যে কেউ জাগলে তারপর চলে যাব। আপনি চা খেতে যান, আমি ততক্ষণ ওকে সামলাচ্ছি। এই জন্যই তো আমি রাউন্ডে আছি, এটাই তো আমার ডিউটি। আপনি যান আন্টি, ওকে আমাকে দিন। আমি ব্যাস 5 মিনিট। 5 মিনিট লাগুক 10 মিনিট লাগুক, টেনশনের কিছু নেই। ও, আমি ততক্ষণ ওকে সামলাচ্ছি। এক্ষুনি আসছি। মুয়া। আহ, এই এই কি হয়েছে? ও এই শোনো, কমলা, এই কমলা, ওই মহিলা কোথায় গেল? কোন মহিলা মা? ওই যার কাছে আমি সোনুকে রেখে গিয়েছিলাম। কোন মহিলা? কার কাছে ছেড়েছো আমার সোনুকে? হাসপাতালের কেউ একজন বললো যে আমি বাচ্চা সামলাচ্ছি, আপনি ততক্ষণ চা খেয়ে আসুন। তাহলে কোথায় নিয়ে গেল আমার সোনুকে? জানি না কোথায় গেল ওই মহিলা। আরে কি হয়েছে কমলা? কি হয়েছে মা? কোন হাসপাতালেরই একজন ছিল, বললো আমি বাচ্চা সামলাচ্ছি, আপনি চা খেয়ে আসুন। আমি তো শুধু 5 মিনিট। আমি আমার বাচ্চা চাই। মা, তুমি কার হাতে সোনুকে দিয়েছো? হিউম্যান ট্রাফিকিং, মেয়েদের, বাচ্চাদের আর একদম ছোট্ট বাচ্চাদের হারিয়ে যাওয়া এই বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি সারা দুনিয়ায় ছড়িয়ে আছে, যার একদিকে রয়েছে দেহ ব্যবসা, দ্বিতীয় দিকে রয়েছে চাইল্ড লেবারের মাফিয়া আর তৃতীয় দিকে রয়েছে বেগিং মাফিয়া।
19শে ডিসেম্বর 2012, যেখানে একদিকে সারা দেশে দিল্লি গ্যাংরেপের ঘটনায় জনগণের আক্রোশ একদম চরম সীমায় ছিল, সেখানে অন্যদিকে ব্যাঙ্গালোরের একটা সিটি হসপিটালে আরও একবার একটা বাচ্চা চুরি হয়ে যায়। যেভাবে ও কথা বলছিল আমি ভাবলাম হাসপাতালেরই কেউ হবে। স্যার হসপিটালে সিসিটিভি লাগানো আছে। বাচ্চার বয়স কত ছিল? কবে জন্মেছে? 1 সপ্তাহ আগে স্যার, 12ই ডিসেম্বর। এই এই মহিলা, হ্যাঁ স্টপ। ইনি? হ্যাঁ কিন্তু ইনি তো আমাদের স্টাফ মেম্বার নন। স্যার উনি তো ইউনিফর্মও পরেননি। কিন্তু যেভাবে ও কথা বলছিল আমি ভাবলাম হাসপাতালেরই কেউ হবে। আপনি চা খেতে যান, আমি ততক্ষণ ওকে সামলাচ্ছি। এই জন্যই তো আমি রাউন্ডে আছি, এটাই তো আমার ডিউটি। আপনি যান আন্টি। ফরওয়ার্ড করো। স্টপ। এই ব্যাপারটা কনফার্ম, ওই মহিলা বাচ্চা চুরি করতেই এসেছিল। কিন্তু স্যার এ তো আমাদের স্টাফেদের কেউ নয়। আমার এই ফুটেজের প্রিন্ট চাই আর সিকিউরিটি রেজিস্টার। যেভাবে এই মহিলা ভেতরে এলো আর ভেতরে ঘুরছিল, তাতে মনে হচ্ছে এই আগেও কয়েকবার এখানে এসেছে। স্যার এখনো পর্যন্ত ওই মহিলার কোনো খবর পাইনি। শহরের বাইরে যেতে পারে। স্যার এই র্যাকেট এইভাবেই কাজ করে, সবসময় একটা শহর থেকে বাচ্চা চুরি করে অন্য শহরে নিয়ে গিয়ে বেচে দেয়। সেজন্য বাচ্চাদের ট্রেস করা অসম্ভব হয়ে যায়। তল্লাশি চালিয়ে যাও। স্যার লজ্জার ব্যাপার যে এই র্যাকেটটা তো খোলাখুলি কাজ করে। খারাপ লাগছে ওই মা বাবার জন্য। কি যাচ্ছে বলো তো ওদের উপর? ঠিক আছে। অনিতা জয়সওয়াল ইয়েস। আপনাকে ডাকছে। ওকে, সামনে গিয়ে বাদিকে। থ্যাংক ইউ। ডক্টর, আমি একজন বিধবা। 3 বছর আগে আমার স্বামী একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। I'm sorry to hear that, but how can I help you? অনেক প্রপার্টি ছেড়ে গেছেন আমার স্বামী। ওগুলো পাওয়ার জন্য আমার একজন বংশধর দরকার। I'm sorry, আমি এখনো বুঝতে পারিনি আপনি আমার কাছে কি চান। আমি একটি বাচ্চা দত্তক নিতে চাই। দেখুন, এটা একটা মেটারনিটি হোম, কোনো অ্যাডপশন সেন্টার নয়। কিন্তু ডক্টর, আমি তো শুনেছি এখানে বাচ্চা পাওয়া যায় অ্যাডপশনের জন্য। তাহলে আপনি ভুল শুনেছেন। কে বলেছে আপনাকে এইসব কথা? প্লিজ ডক্টর, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি একজন বিধবা, অ্যাডপশন সেন্টার থেকে আমি বাচ্চা পাবো না। আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকব। আমি এর জন্য টাকা দিতে রাজি আছি, বাট প্লিজ ডক্টর, একটা বাচ্চার ব্যবস্থা করে দিন প্লিজ। কেউ আপনাকে ভুল খবর দিয়েছে। এটা একটা ম্যাটারনিটি হোম, এখানে বাচ্চা দত্তক দেওয়া হয় না। ম্যাডাম, আপনি আমার সমস্যাটা বুঝবেন, সে বিশ্বাস আমার আছে। আমি বুঝতে পারছি আপনি কেন খোলাখুলি কথা বলছেন না, কিন্তু ডক্টর প্লিজ একবার আমার কথাটাও তো ভেবে দেখুন। যদি আপনি আমার হেল্প করেন তাহলে আমার জীবনটা বদলে যাবে। এই কার্ডে আমার ফোন নাম্বার আছে। আমি আশা করব যে আপনি আমাকে ফোন করবেন, আমায় অবশ্যই সাহায্য করবেন। প্লিজ ডক্টর।
ম্যাম উনি বললেন যে আপনার সাথে দেখা করবেন। তাই তুমি সোজা ওকে ভেতরে পাঠিয়ে দিলে? জিজ্ঞেস করতে পারতে তো কি কাজ আছে। ম্যাম আমি ভাবলাম যে কারো রেফারেন্স এসেছে। তাহলে জিজ্ঞেস করতে পারতে কোন রেফারেন্সে এসেছে, আর কোনোদিন জিজ্ঞেস না করে কাউকে ভেতরে পাঠাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে ম্যাম। মাম্মা, সামনের সপ্তাহ থেকে আমার ইন্টার্নশিপ শুরু হচ্ছে। ভাবছি যে আমাদের হসপিটাল থেকে শুরু করব। একদম না, অন্য কোনো হসপিটাল থেকে করিস। কিন্তু কেন? আমাদের হসপিটাল থাকতে অন্য হসপিটাল কেন? দেখ মা, তোর মা ঠিক কথাই বলছে। নিজের কমফর্ট জোন থেকে বেরোলে তোর আরো এক্সপিরিয়েন্স হবে। আলটিমেটলি তুই তো তোর মাকে অ্যাসিস্ট করবি। সুযোগ যখন এসেছে তখন বাইরে চলে যা, এক্সপিরিয়েন্স গ্যাদার কর ভালো করে। এই মহিলা অনিতা জয়সওয়াল ঠিকই মনে হচ্ছে, জেনুইন মনে হচ্ছে। না বাবা, উইদাউট রেফারেন্স এসেছে, তাই ওর উপর এত তাড়াতাড়ি ভরসা করা ঠিক না। নজরদারি দরকার। হ্যালো, ডক্টর সরিতা রাজেশ্বর বলছি। ও গুড মর্নিং ডক্টর। আমি আপনার প্রবলেমটা নিয়ে ভাবলাম। ডক্টর, আপনি আমাকে সাহায্য করবেন তো? দেখুন, একটা 7 দিনের বাচ্চা আছে, কিন্তু প্রবলেমটা হলো ওর মা নর্থ ইস্টের ছিল। কোনো না কোনো দিন তো জানা যাবেই যে বাচ্চাটা আপনার নয়। কথা উঠবে আপনাকে নিয়ে, ভেবে দেখুন। বাচ্চাটা কার, কিরকম, এ বিষয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমার তো শুধু একটা বাচ্চা চাই। এই বাচ্চাটা আমার শুধু স্বামীর প্রপার্টির জন্য নয়, নিজের জন্যও চাই। আমি মা হতে পারবো না। অল রাইট, আমাকে একটু সময় দিন, আই উইল গেট ব্যাক। 6 মাস আগে 2012 মে মাসে এই ব্যাঙ্গালোর শহরে একজন মহিলা বাচ্চা দত্তক নিতে এসেছিলেন, বা এটাও বলতে পারেন বাচ্চা কিনতে এসেছিলেন। শহরের একজন প্রতিষ্ঠিত ডাক্তার দ্বারা পরিচালিত এটা একটা নামি দামি হসপিটাল আর মেটার্নিটি হোম ছিল। বাচ্চা কিনতে আসা মহিলা কোনো না কোনোভাবে এটা জানতে পেরেছিল যে এই হাসপাতালে বাচ্চা অ্যাডপশনের জন্য বিক্রি করা হয়। একদিকে হাসপাতালে বেড়ে চলা বাচ্চা চুরির ঘটনা, আর অন্যদিকে বাচ্চাদের বিক্রি করে বড় হচ্ছে হাসপাতাল। এই দুটো বিষয় কি পরস্পরের সঙ্গে যুক্ত? দেখুন, আমরা সব রকম চেষ্টা করছি, কিন্তু আপনাদের বাচ্চার কোনো খবর পাইনি। 3 দিন হয়ে গেছে স্যার, এখনো আমার বাচ্চার কোনো খোঁজ পাওয়া গেল না। জানি না কিরকম আছে, কে দুধ খাওয়াচ্ছে ওকে। স্যার, স্যার এটা আমাদের প্রথম বাচ্চা। আমি বুঝতে পারছি, আপনারা ভরসা রাখুন। আমরা আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করছি, কিন্তু আপনারাও ধৈর্য হারাবেন না। হ্যালো, ডক্টর সরিতা রাজেশ্বর বলছি। ইয়েস ডক্টর। 6 মাস আগে আপনি বাচ্চা অ্যাডপ্ট করতে চেয়েছিলেন না? আপনি কি এখনো ইন্টারেস্টেড? ইয়েস ডক্টর, আই এম স্টিল ইন্টারেস্টেড। 6 মাস ধরে আপনার ফোনেরই তো অপেক্ষা করছি। ঠিক আছে, একবার হসপিটালে এসে দেখা করুন। ওকে, বাই। একটা ছেলে আছে, নিউবর্ন, 1.5 লাখ লাগবে। 1.5 লাখ? ডক্টর, 1.5 লাখ তো অনেক বেশি।
আমি একজন বিধবা, প্রপার্টিও এখনো পাইনি। এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো? তাহলে আমি কিচ্ছু করতে পারবো না। বাচ্চা পেয়ে যাবেন, তাও প্রপার বার্থ সার্টিফিকেট সমেত। সবকিছু প্রপার হবে। জন্মের পর থেকে আমরা বাচ্চাকে সামলাই, আর এসবের জন্য খরচা হয়। আপনি তো জানেন এই বাচ্চাটার জন্য আমি কত অপেক্ষা করেছি। আমি শুধু একটা বাচ্চা চাই ডক্টর। আপনি কি একটু কম নিতে পারবেন না প্লিজ ডক্টর? ডোন্ট প্লিড। ঠিক আছে, 1 লাখ। ডক্টর, যদি আরেকটু কম হয়? তাহলে এক কাজ করুন, বাচ্চার কথা ভুলে যান। না না ডক্টর, আমি 1 লাখ টাকাই দিতে রাজি আছি, কিন্তু আমি বাচ্চাটা কখন হাতে পাবো? কালকে টাকা নিয়ে আসুন আর বাচ্চাটা নিয়ে যান। ইয়েস স্যার। ওকে স্যার। মিসেস অনিতা জয়সওয়াল, ইয়েস। প্রথমে আপনাকে আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রীধর রাজেশ্বরের সঙ্গে দেখা করতে হবে। উনি ডক্টর সরিথার কেবিনে ওয়েট করছেন। ওকে, থ্যাঙ্কস। ওকে। টাকা এনেছেন? হ্যাঁ, কিন্তু বাচ্চাটা কোথায়? আগে আপনি টাকাটা জমা দিয়ে দিন, পরে বাচ্চাটা পেয়ে যাবেন। টাকা পেয়ে গেছি। নমিতা, আগে তুই ওকে নিজের কোলে নে। তুই আমার জন্য খুব লাকি। ডক্টর, ও আমার ছোট বোন নমিতা। নমস্কার। বাড়িতে সবাই ওকে খুব লাকি মনে করে। দিদি, প্রথমে একে তো আমাদের মায়ের কাছে দিতে হবে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। ও লা মা লা লা শুনলে লা। খুব খুশি হবে। হ্যাঁ অনিতা, বলো। হ্যাঁ মা, বাচ্চা পেয়ে গেছি, নমিতার কাছে আছে। এ তো ভীষণ ভালো খবর। আমারও ইচ্ছে করছে বাচ্চাটাকে দেখতে। যদি আপনারা বাচ্চার কোনো নাম ভেবে থাকেন তাহলে প্লিজ বলে দিন, কারণ আমার হাজবেন্ড ওই নামেই বার্থ সার্টিফিকেট তৈরি করাবেন। আমি তো কবে থেকে ভেবে রেখেছি, আমি লিখে দিচ্ছি। ক্যাশ ব্রিফকেসে আছে স্যার। আগেরবার শুধুমাত্র ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়ে খুব বড় ভুল করেছিলাম। থ্যাঙ্কস অনিতা, ইউ ডিড এ গ্রেট জব। স্যার, প্ল্যান অনুযায়ী বাচ্চা প্রথমে আমার কোলে ছিল। এবার আমাদের কাছে অনেক প্রমাণ আছে। উই উইল প্রেজেন্ট আ স্ট্রং কেস। সত্যি বলবো সাথী, আই এম টায়ার্ড। আমি চুপ করেও থাকতে পারি না। যদি ভাবি বলবো তো কাকে বলবো? কি ব্যাপারে? কি ব্যাপার বিন্দিয়া, বল আমাকে। সাথী, তুই যে বাচ্চাটাকে দেখেছিস সেটা এখানে কেউ ছেড়ে গেছে, আর আমিও সেটাই জানি। কি বলছিস তুই?
আমি ঠিক বুঝলাম না। সাথী, এই হসপিটালে অনেক ইল্লিগেল কাজ হচ্ছে, ইল্লিগেল অ্যাবর্শন হচ্ছে, বাচ্চা বিক্রি হচ্ছে, আরো অনেক কিছু হচ্ছে। তুই টপ অথরিটির সঙ্গে কথা বলেছিস? আরে সেটাই তো মুশকিল। এই হসপিটালের টপ অথরিটি হচ্ছে ডক্টর সরিতা রাজেশ্বর, আর উনি এই হসপিটালের মালিকও। উনি আর ওনার ফ্যামিলি মিলে এইসব ইল্লিগাল বিজনেস করছে। কিন্তু বিন্দিয়া, এসব বেআইনি, তোর এটা আটকানো উচিত। কিভাবে? আমার কাছে কোনো প্রমাণই নেই। যদি ওই ডক্টররা এর মধ্যে ইনভলভ থাকে, তার মানে বুঝিস তুই? যে বাচ্চারা এখান থেকে বিক্রি হয়েছে তারা হিউম্যান ট্রাফিকিং এর শিকার হতে পারে। এটা একটা বড় র্যাকেট, আমাদের উচিত এটাকে আটকানো। কিন্তু আমি কি করতে পারি? বল, চুপ থাকিস না। একটা জিনিস তো পরিষ্কার, আমি চুপ থাকবো না। কি হচ্ছে কি এসব? ডক্টর বিন্দিয়া, অন্য কাউকে ইনফর্ম করার আগে একবার আমাকে অন্তত বলা উচিত ছিল, যাতে কেউ কিছু জানতে পারার আগেই বাচ্চাটাকে আপনি বিক্রি করে দিতে পারেন। এক্সকিউজ মি ম্যাম, আপনি এভাবে আমাকে দোষারোপ করতে পারেন না। একটা কাপল এই বাচ্চাটাকে ফেলে যায়, তাদের লেখানো নাম অ্যাড্রেস সব ভুল ছিল। আমি শুধু মানবিকতার খাতিরে এই বাচ্চাটাকে সামলেছি, আর তাছাড়া আমি তো আপনাদের ইনফর্ম করতামই। কবে? বাচ্চাটা বিক্রি করার পরে? 2 বছর আগে একজন সাধারণ নাগরিক স্বাতী এই হাসপাতালে একটা বাচ্চাকে অসহায় অবস্থায় দেখে, আর সে এই কথাটা তার এক বন্ধুকে বলে যে কিনা ওই হাসপাতালেই একজন ডাক্তার ছিলেন। আর যখন সে তার ডাক্তার বন্ধুর কাছে ওই হাসপাতালে চলতে থাকা বেআইনি কাজের বিষয়ে শোনেন, সেটা তাকে খুবই আঘাত করে। সংবেদনশীল, সতর্ক আর সচেতন স্বাতী সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের খবর দেন আর ওই বাচ্চাদের বাঁচিয়ে চাইল্ড ওয়েলফেয়ার হোমে দিয়ে দেন। ডক্টর সরিতা রাজেশ্বর আর তার হসপিটালকে শুধুই ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়, কারণ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ হাতে পাওয়া যায়নি। কিন্তু এক সাধারণ নাগরিক স্বাতী এই হাসপাতালে একটা বাচ্চাকে অসহায় অবস্থায় দেখে, আর সে এই কথাটা তার এক বন্ধুকে বলে যে কিনা ওই হাসপাতালেই একজন ডাক্তার ছিলেন। আর যখন সে তার ডাক্তার বন্ধুর কাছে ওই হাসপাতালে চলতে থাকা বেআইনি কাজের বিষয়ে শোনেন, সেটা তাকে খুবই আঘাত করে। সংবেদনশীল, সতর্ক আর সচেতন স্বাতী সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের খবর দেন আর ওই বাচ্চাদের বাঁচিয়ে চাইল্ড ওয়েলফেয়ার হোমে দিয়ে দেন। ডক্টর সরিতা রাজেশ্বর আর তার হসপিটালকে শুধুই ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়, কারণ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ হাতে পাওয়া যায়নি। কিন্তু 1 বছর পর সাথী, আমি ওই হসপিটাল ছেড়ে দিয়েছি, কিন্তু এখনো ওখানে ওইসব ইল্লিগাল কাজ হয়েই চলেছে। আই নো দ্যাট ভেরি শিওর বাচ্চা এখনো বিক্রি হচ্ছে। আগেরবার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওদের ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে, কারণ কোনো প্রমাণই পাওয়া যায়নি। প্রমাণ পাওয়া গেলেও বা কি হবে? ডক্টর সরিতা খুব পাওয়ারফুল, আর ওনার স্বামী রাজেশ্বরের যোগাযোগ অনেক উঁচু পর্যন্ত। কিন্তু এর মানে তো এটা নয় যে এই র্যাকেটটাকে কেউ আটকাতে পারবে না। এসব অপরাধ বিন্দিয়া, আর আমাদের উচিত এটাকে আটকানো। আই নো, যা আমি করতে পারতাম তা আমি করেছি, ভেবেছিলাম তোকে বলে দিই। আর এখন তুই বল, এই র্যাকেট কিভাবে আটকানো যায়? সাথী, আমার চ্যানেলের সঙ্গে কথা বলতে হবে। কিছু একটা কর অরিতা, আমাদের এসব আটকাতে হবে। এটা এত সোজা কাজ নয়, অনেক লোক ইনভলভড আছে এর মধ্যে, ওয়েল কানেক্টেড। ইটস ভেরি রিস্কি। কিন্তু নারায়ণ, এসব জেনে আমরা তো চুপ করে বসে থাকতে পারি না। এসব অন্যায়, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। সাথী ইজ রাইট নারায়ণ। সাথী, ভালো করেছো যে আমাকে জানিয়েছো। আমি আজকেই চ্যানেল হেডের সঙ্গে কথা বলবো। হতে পারে তিনি এর ওপর স্টিং অপারেশন করবেন। আমাদের চ্যানেল স্টিং অপারেশন করবে, কিন্তু আপনাদের সাপোর্ট আমাদের দরকার। আগেরবার আমরা কোনো সাপোর্ট পাইনি। যদি এই স্ট্রিং করতেই হয়, তাহলে সঠিক প্রমাণ না পাওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। আর এই প্রমাণ পাওয়ার জন্য আমাদের আপনার সাহায্য চাই। আমরা আপনার সঙ্গে আছি। জয়েন্ট সিপিরও পারমিশন পাওয়া গেছে এই অপারেশনের জন্য। সাব ইন্সপেক্টর নমিতা এই অপারেশনে আপনাদের সঙ্গে থাকবে। আমি সাজেস্ট করব এই অপারেশন অনিতাই করুক। ও আগেও স্টিং অপারেশন করেছে, সে নোজ দ্য জব। সাব ইন্সপেক্টর নমিতাকে আমরা ঠিক সময় মতো প্লেস করব। আমাদের খুব সাবধানে এই অপারেশনটা করতে হবে। 2012 মেতে শুরু হওয়া এই স্ট্রিং অপারেশন ডিসেম্বর 2012 পর্যন্ত চলে, আর শেষ পর্যন্ত সফল হয়। যেদিন এই স্ট্রিং অপারেশন একদম শেষ পর্যায়ে ছিল, অনিতা নমিতাকেও তার সঙ্গে রেখেছিল, আর সবার প্রথমে বাচ্চাটাও নমিতার হাতেই দেওয়া হয়েছিল। প্ল্যানটা ভাবনা চিন্তা করেই করা হয়, যাতে নমিতাকেও সাক্ষী বানানো যায়। যে 1 লাখ টাকা দেওয়া হয় তাতেও চিহ্ন রাখা হয়েছিল, যাতে ওই টাকাগুলোকে সঠিক সময়ে প্রমাণস্বরূপ ব্যবহার করা যায়।
হোয়াটস দ্য হেল ইন্সপেক্টর? আমি একজন রিটায়ার্ড কর্নেল। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। এর জন্য আফসোস করবেন, ভীষণ আফসোস করবেন। আমি একজন সম্মানীয় ব্যক্তি। ইয়েস স্যার, আপনার অনেক সম্মান আছে। আপনি একজন এক্স আর্মি ম্যান, আপনার ওয়াইফ রেপুটেড ডক্টর, আপনার ছেলে ইঞ্জিনিয়ার যে সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছে, মেয়ে একজন মেডিকেল স্টুডেন্ট। কিন্তু আমাদের কাছে স্ট্রং প্রমাণ আছে যে আপনার হসপিটালে বাচ্চাদের বিক্রি করা হয়। এটা আপনার বিজনেস, সম্মানীয় লোকের বিজনেস। কমলা, ওরা বলছিল হয়তো বাচ্চাটা আমাদেরই। ভগবান করুক যেন আমাদেরই হয়। অনেক দিন হয়ে গেছে সোনুকে দেখিনি। না, এটা আমার বাচ্চা নয় ম্যাডাম, এটা আমার বাচ্চা নয়। আমি খুব ভালো করে চিনি আমার বাচ্চাকে। 1 সপ্তাহ আমার কোলে ছিল। আমার বাচ্চা নয়। করে চিনি আমার বাচ্চাকে। 1 সপ্তাহ আমার কোলে ছিল। আমার বাচ্চা নয়। আমি তো বললামই এটা সেই বাচ্চা নয় যেটা 19শে ডিসেম্বর ওই হসপিটাল থেকে চুরি গেছে। তাহলে এই বাচ্চা কোথাকার? এটা আমারই হসপিটালের বাচ্চা। কার বাচ্চা এটা? আমরা তো আপনার হসপিটাল থেকে কোনো রেকর্ড পাইনি। আমার কাছে এর পেরেন্টসের ডিটেলস নেই। ওরা খুব গরিব ছিল আর ডেলিভারির পর ওরা আর ফিরে আসেনি। হয়তো ওরা বাচ্চাটা পালন করতে পারতো না, তাই বাচ্চাটাকে ফেলে গেছে। এর আগে কটা বাচ্চা বিক্রি করেছেন আপনারা? ম্যাম, অনেক বছর ধরে বাচ্চা বিক্রি করছেন স্যার। এই ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু 4-5টা হবে। তার মানে তুমি জানতে হসপিটালে কি চলছিল? স্যার, আমি ওখানে শুধু একজন রিসেপশনিস্ট। তুমি এই অপরাধের একজন অংশীদার। এতে ইল্লিগালের কি আছে? এই বাচ্চাটা আনওয়ান্টেড আর আমি একে কোনো রেসপন্সিবল পেরেন্টসকে দিচ্ছি। ইটস ভেরি মাচ লাইক অ্যাডপশন। আপনার কাছে কোনো রেকর্ড নেই যে বাচ্চার বায়োলজিক্যাল মা বাবা কে? এই রেকর্ডও নেই যে বাচ্চাটা কাকে দিয়েছেন, আর আপনারা একে অ্যাডপশন বলছেন? ম্যাডাম, অ্যাডপশনের একটা লিগ্যাল প্রসিডিউর থাকে যেখানে বাচ্চা বিক্রি হয় না। শিক্ষিত মহিলা আপনি, এটা তো নিশ্চয়ই জানেন। আমার স্ত্রী হিউম্যান সার্ভিস দেন। যে শিশুদের কিছু থাকে না, কেউ থাকে না, উনি তাদের ফিউচার সিকিউর করেন। আপনার স্ত্রী লোকাল মেডিকেল অ্যাসোসিয়েশনে রেজিস্টার্ডও নন। আপনারা বাচ্চাদের না, নিজেদের ফিউচার বানাচ্ছেন। বাচ্চা বিক্রি করে পয়সা রোজগার করছেন 1 আপনারা। মিনিট ম্যাডাম, বাচ্চার ডেলিভারি থেকে শুরু করে ওর মেনটেন্যান্স, উপযুক্ত বাবা মা খুঁজে না পাওয়া পর্যন্ত ওর দেখাশোনা করা, এসব বিনা পয়সায় হয় না। অ্যাডপশন সেন্টার চালানোর জন্য কোনো লাইসেন্স আছে আপনাদের হসপিটালের? মিস্টার রাজেশ্বর, আপনি একজন রিটায়ার্ড আর্মি। আইনের গুরুত্ব কতটা আপনার বোঝা উচিত। আমরা না পাচ্ছি ওই বাচ্চাদের ট্রেস করতে যেগুলো আপনারা বেঁচেছেন, আর না পাচ্ছি ওই বাবা মায়ের সন্ধান যারা আপনাদের কাছে বাচ্চা অ্যাডপ্ট করেছে। আপনাদের মনে হয় না যে বাচ্চাগুলো আপনারা বেঁচেছেন তাদের কিছু ইল্লিগাল কাজের জন্যও কেনা হয়েছে? এটা হিউম্যান ট্রাফিকিং নয় তো আর কি? ইউ অল আর ব্লাডি ক্রিমিনালস। আর যে বাবা মারা বাচ্চা চায় না, তারা সোজা আপনার হসপিটালেই কি করে চলে আসে? ক্যান ইউ এক্সপ্লেন? আমাদের হসপিটালের একটা বিল্ডিং আছে যেখানে পেইং গেস্ট অ্যাকোমোডেশন আছে। ওখানে সেই সব মহিলারাই আসে যারা সিঙ্গল আর তারা চায় না যে নিজেদের প্রেগন্যান্সির কথা অন্য কেউ জেনে ফেলুক। ওরা বাচ্চা নষ্ট করতে আসে। তার মানে ওরা আপনার কাছে আসে অ্যাবর্শন আর ডেলিভারির জন্য। তারপর আপনার মাথায় একটা ব্রিলিয়েন্ট আইডিয়া আসে যে বাচ্চা ফেলে দেওয়ার থেকে বাচ্চা বিক্রি করে ভালো পয়সা কামানো। ড্যাম ইট, আমার স্ত্রী জেলে আছেন, ওর এগেনস্টে চার্জেস আনা হয়েছে, আমার হসপিটাল সিজ করে দেওয়া হয়েছে। আই নিড ইয়োর হেল্প। ব্লাডি ড্যাম ইট। ভগবান যেন ওই বাচ্চাটা নিজের বাবা মাকে পেয়ে যায়।
ও যেন ঠিক মতো নিজের বাড়িতে ফিরে যায়। ওয়েলফেয়ার কমিটি বাচ্চাটাকে চাইল্ড কেয়ার হোমে পাঠিয়ে দিয়েছে। ওখানে ওর দেখাশোনা ভালোই হবে। থ্যাঙ্কস সাথী। যদি তুমি আমাকে সাহস না দিতে তাহলে হয়তো আমি মুখই খুলতে পারতাম না। শুধু ভগবান করুক যে ডক্টর শরীথা যাদের যাদের বাচ্চা বিক্রি করেছে তারা যেন ভালো লোক হয়। এটা একটা লজ্জার বিষয় যে মানুষই মানুষকে বেচার ব্যবসা করছে। নিশ্চিন্ত হয়ে কেমন করে ঘুমোয় এরা? কি করে এদের বিবেককে জবাব দেয়? ডক্টর সরিতা রাজেশ্বর মানতেই রাজি হচ্ছিলেন না যে উনি কোনো ভুল কাজ করছেন। উনি বলছিলেন যে আনওয়ান্টেড বাচ্চাদের জন্য উনি এক উজ্জ্বল ভবিষ্যৎ দিচ্ছেন, আর ওনার এটা কোনো বেআইনি বা অনৈতিক কাজ বলে মনে হয় না। মেডিকেল কাউন্সিল হাসপাতালে তালা লাগিয়ে দিয়েছে, ইনভেস্টিগেশন এখনো চলছে, আর হাসপাতালের লাইসেন্স বাতিল করার ব্যাপারেও চিন্তা করা হচ্ছে। পুলিশ ডক্টর সরিতার হাতে বিক্রি হওয়া বাচ্চাদের তল্লাশি করছে, আর সেই সাথেই ব্যাঙ্গালোরের একটা নামী হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া দীনেশ আর কমলার বাচ্চাকেও খোঁজ করা হচ্ছে। ডক্টর সরিতার স্বামীর পরিচিতি অনেক উচ্চ স্তরে, ওনার হাতও অনেক দূর পর্যন্ত। হতে পারে যে হয়তো উনি প্রভাব খাটিয়ে এই কেসটা বন্ধ করে দেবেন, আর ওনার পরিবারের উপর এর কোনো প্রভাব পড়বে না। কিন্তু এই কেসের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আমাদের মন খারাপ করার কারণ নেই, কারণ এই কেসে যা হয়েছে সেটা আমাদের সবার জন্য একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত। একজন সাধারণ নাগরিক সাথী, যার বন্ধু ডক্টর বিন্দিয়া, যে কিনা ডক্টর সরিতার হাসপাতালে কাজ করত, সেই সাথী এই ট্রাফিকিং র্যাকেটকে প্রকাশ্যে আনার জন্য, এটা শেষ করার জন্য অনেক চেষ্টা করেছে। সাথীর সেই বন্ধু ডক্টর বিন্দিয়া, যে কিনা ডক্টর সরিতার হাসপাতালে কাজ করত, সেই সাধারণ নাগরিক সাথী এই ট্রাফিকিং র্যাকেটকে প্রকাশ করার জন্য, এটা শেষ করার জন্য অনেক চেষ্টা করেছেন। ডক্টর বিন্দিয়া, যে কিনা হাসপাতালে চলা বেআইনি কাজ দেখে চিন্তিত ছিল, সে সাথীকে সাহায্য করে আর অপরাধকে দমন করার জন্য উপযুক্ত পদক্ষেপ নেয়। অনিতা জয়সওয়াল, যিনি একজন টেলিভিশন জার্নালিস্ট, তিনি স্টিং অপারেশন করে এই র্যাকেটের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করেন। ওয়েলফেয়ার কমিটিও নিজেদের দায়িত্ব মনে করে এই স্টিং অপারেশনে ওনাদের সঙ্গ দেয়। পুলিশ ফোর্স থেকেও সম্পূর্ণ সহযোগিতা করা হয়। একজন সাধারণ মানুষ, একজন মিডিয়া প্রফেশনাল, একজন মেডিকেল প্রফেশনাল, একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন আর একটা ল এনফোর্সিং অথরিটি, এরা সবাই একজোট হয়ে এই অপরাধকে আটকায়। এটা একটা জলজ্যান্ত উদাহরণ যেটা আমাদের সবার প্রেরণা হতে পারে। এই কথা থেকে এটা প্রমাণিত হয় যে যেটা অন্যায় হচ্ছে সেটা বন্ধ করতে আমরা যেন পদক্ষেপ নিই। আমাদের যতটুকু ক্ষমতা তা দিয়ে নিজেদের কর্তব্য যদি দায়িত্বের সাথে পালন করি, তাহলে সবকিছু সম্ভব হবে। ওইসব লোকেদের আটকানো সম্ভব হবে যারা আমাদের মধ্যে থেকেও খারাপ কাজ করছে, যারা শুধু এই চিন্তাই করে যে পৃথিবীর সব জিনিস, সব মানুষ ব্যবসার বস্তু। যাদের কাছে পাওয়ার আছে, টাকা আছে, তারা এটা ভাবে যে তাদের বিরুদ্ধে ওঠা প্রত্যেকটা আওয়াজ তারা চুপ করাতে পারে, কিনতে পারে, কারণ তারা এটা মনে করে যে সাধারণ মানুষ নিজেদের দৈনন্দিন জীবন সামলাতেই ব্যতিব্যস্ত। তারা ভাবে যে সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কেসের ফাইলে ধুলো জমে। তারা এটা মনে করে যে সাধারণ মানুষ সবকিছু ভুলে সামনে এগিয়ে যায়। কিন্তু ক্ষমতার নেশায় মত্ত এইসব অহংকারী মানুষদের এটা মনে করানো খুবই প্রয়োজন যে সাধারণ মানুষ সামনে এগিয়ে যায় ঠিকই, কিন্তু তারা সবকিছু ভুলে যাবে, এটা ঠিক নয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেসে। ছল, চাতুরি, ধূর্ততা, ষড়যন্ত্র, কিন্তু অন্য কারো জিনিস কিছুতেই তার দ্বারা নিজের হতে পারে না।
এই মোহন, এই বংশী, কি হয়েছে? ওই দেখ। মারা গেছে। কটার সময় হয়েছে এটা? আমি 4টের সময় যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম গাড়িটা দাঁড়িয়ে আছে। আর আমি যখন গাড়ির কাছে গেলাম দেখলাম চারিদিকে রক্ত লেগে আছে। গাড়ির দরজাটা খোলা ছিল। আর আমি ভয় পেয়ে ছুটে গ্রামে গেলাম আর সবাইকে ডেকে নিয়ে এলাম। বুঝতেই পারছিলাম না ব্যাপারটা কি স্যার। চারদিকে দেখলাম, এদিকে নজর পড়তেই দেখলাম যে লাশটা পড়ে আছে। স্যার কিছু পাওয়া যায়নি। ড্রাইভিং লাইসেন্স, ক্রেডিট কার্ড, ভিজিটিং কার্ড, কিচ্ছু না। কোনো মহিলার ওড় না। এলাকাটা ভালো করে দেখো, হয়তো কোনো মহিলাও আছে। যাও যাও, ওদিকটা দেখো। গাড়িটা তো একদম ঠিকঠাক আছে, অ্যাক্সিডেন্ট তো মনে হচ্ছে না। MH027Y76 মুম্বাইয়ের গাড়ি। ডিকি খোলো। শুধু জেন্টসের কাপড়, মহিলার নয়। এই ডায়েরিটা কাজে আসবে। বডিটা পোস্টমর্টমের জন্য আনন্দ হসপিটালে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণে হয়নি, এটা তো একদম নিশ্চিত। আর হাতের ওপরেও 13 থেকে 15টা দাগ আছে। অনেক রক্ত বেরিয়ে মনে হচ্ছে মারা গেছে। কোনো ধারালো ব্লেড বা কাটার দিয়ে হাত কেটে দেওয়ার ফলেই মৃত্যু বয়স হয়েছে। 50-এর কাছাকাছি। মনে তো হচ্ছে 55-র ওপর। আত্মহত্যা হতে পারে? হতে পারে, কিন্তু কেউ সুইসাইড করলে 1বার বা 2বার কাটবে, এতগুলো নয়। আর তাও দুটো হাতেই। নিজের উপর এত নৃশংসতা অসম্ভব। শরীর থেকে সমস্ত আইডেন্টিফিকেশন গায়েব, মানে অ্যাক্সিডেন্ট তো হতে পারে না। গাট্টা গোট্টা চেহারা, মাথায় চুল একটু কম আছে, 55 বছরের ওপরে বয়স হবে। গাড়ির নাম্বার হলো MH027Y76। দেখুন, আমি পুলিশ স্টেশন থেকে বলছি। গাট্টা গোট্টা চেহারা ভদ্রলোকের, ওনার বয়স 55 বছরের ওপরে আর মাথায় চুল কম আছে, হাইট মিডিয়াম। আর গাড়ির নাম্বার হলো MH027Y76। সবজি এখনো পর্যন্ত ফ্রেশ, মানে খুব বেশিক্ষণ আগে কেনা হয়নি। আর গাড়ি থেকে এই ওড়নাটা পাওয়া গেছে, মানে ওই সময় গাড়িতে কোনো মহিলাও ছিল। স্যার, ডায়েরিতে এ থেকে এইচ পর্যন্ত সব নাম্বারে ডায়াল করেছি, কিন্তু কিছুই খোঁজ পাইনি স্যার। কোনো তো একটা নাম্বার থাকবে, হোম, মা। কিচ্ছু নেই স্যার, বেশিরভাগ নাম্বারই মুম্বাইয়ের, তবে কিছু নাম্বার আহমেদাবাদেরও আছে। আর একটা ব্যাপার স্যার, সব নাম্বারই কোনো ব্যবসার সাথে যুক্ত, মানে বলতে চাইছি বেশিরভাগই শেয়ার মার্কেট। একটা কাজ করো, কাল সকালে অন্যগুলো ট্রাই করো। ইয়েস স্যার। গুজরাটের বাসাদের একটা রাস্তার ধারে 55 থেকে 60 বছর বয়স্ক এক ব্যক্তির লাশ পাওয়া যায়। আর তার পাশেই ছিল একটা গাড়ি। একটা ব্যাপার স্পষ্ট ছিল যে দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়নি, তাকে খুন করা হয়েছিল। কিন্তু লাশটা শনাক্ত করা যায়নি। মনে হচ্ছিল যে এটা একটা ব্লাইন্ড মার্ডার কেস। একটা ওড়না আর এক ব্যাগ টাটকা সবজি। অপরাধের শুধু এই সূত্রই ওখানে পাওয়া গেছিল, যেটা হয়তো অপরাধী ভুলবশত রেখে গেছিল। হ্যালো, মিস্টার মুকেশ বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে?
গুজরাটের পুলিশ স্টেশন থেকে বলছি, সাব ইন্সপেক্টর গর্ভি। হ্যাঁ বলুন। দেখুন, আমরা একটা মৃতদেহ পেয়েছি, আর এই মৃতদেহের গাড়ির ভেতর থেকে একটা ডায়েরি পেয়েছি যাতে আপনার নাম্বারটা লেখা ছিল। আর এই লোকটার ব্যাপারে আপনার থেকে একটু তথ্য চাই। হ্যাঁ বলুন। ভদ্রলোক গাট্টা, হাইট মিডিয়াম, মাথায় চুল কম, বয়স এই 55 বছরের কাছাকাছি। গাড়ির নাম্বার MH027Y76। এরকম কাউকে আপনি চেনেন কি, বা এই যে নাম্বারটা বললাম তার ব্যাপারে ইনফরমেশন কিছু? এতে এত ভয় পাওয়ার কি আছে, নিশ্চিন্তে কিনে নাও। আমি এখন বরিওয়ালের দিকে যাব, চলো তোমাকে একটু এগিয়ে দিই। স্যার, আপনি যেরকম বললেন তাতে তো মনে হয় সম্ভবত উনি জিতেন ভাই। জিতেন ভাই? ওনার পুরো নামটা কি? জিতেন ভাই ব্যাস। উনি স্টক ব্রোকার। ওনার বাড়ির ঠিকানা বা নাম্বার কিছু আছে আপনার কাছে? স্যার, আমার কাছে তো শুধু ওনার মোবাইল নাম্বার আছে। আমি ওনার কাছ থেকে শেয়ার কিনতাম। খুব বেশি আলাপ নেই, কিন্তু হ্যাঁ, আমার কাকা ওনাকে ভালোভাবে চিনতেন। উনি জিতেন ভাইয়ের সঙ্গে আমার আলাপ করিয়েছিলেন। আমাকে জিতেন ব্যাসের নাম্বারটা দিন, আর আপনার কাকারও। হ্যাঁ স্যার, 1 মিনিট স্যার, 1 মিনিট। বাবা, তোমার ফোন এসেছে। আমার ফোন? হ্যালো, কে বলছেন? আপনি কি মিস্টার আম্বালাল বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে? আমি গুজরাট পুলিশ স্টেশন থেকে ফোন করছি, সাব ইন্সপেক্টর গর্ভি। মিস্টার মুকেশ আমাকে আপনার নাম্বারটা দিয়েছে। ব্যাপারটা কি স্যার? আমার স্টক ব্রোকার মিস্টার জিতেনের বাড়ির নাম্বার আর অ্যাড্রেস। হ্যাঁ, কিন্তু হয়েছেটা কি স্যার? একটা লাশ পাওয়া গেছে, ওটা শনাক্ত করতে হবে। হতে পারে ওটা জিতেন ব্যাসের। হে ভগবান, 1 মিনিট হোল্ড করুন স্যার, আমি দিচ্ছি। কুশল, ফোনটা তো তুলতে পারিস। ল্যান্ডলাইনে এসেছে মা, আমার ফোন তো হতেই পারে না। ফোনটা তুললে হাত খসে যাবে নাকি? হ্যালো, বোরসাদ পুলিশ স্টেশন গুজরাট থেকে সাব ইন্সপেক্টর গর্ভি বলছি। হ্যাঁ বলুন। জিতেন ব্যাস চেনেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী। MH027Y76। এই গাড়ি আপনাদের? 1 মিনিট। MH027Y76 আমাদের গাড়ি? হ্যাঁ মা, তুমিও না? আরে দাঁড়া দাঁড়া। হ্যালো আগে, হ্যাঁ আমাদের গাড়ি। সুইফট ডিজায়ার, সাদা রঙের। বলুন না কি ব্যাপার? দেখুন, এই গাড়ির কাছে আমরা একটা লাশ পেয়েছি, ভাসাতে, গুজরাটের কাছে। হতে পারে এই লাশটা আপনার স্বামীরই। মা, মা, মা কি হলো? হ্যালো, হ্যালো, হ্যালো। বাসে গাড়ি পাওয়া গেছে। আমি তো জানতামই না যে বাবা আমেদাবাদে গেছে। জিতেনের কি আমেদাবাদ থেকে কাল ফেরার কথা ছিল? জানি না, ও বাড়িতে কাউকেই কিছু বলে না। বাবা, বাবা, বাবা। স্যার, ভিয়াস ফ্যামিলি বডিটা আইডেন্টিফাই করেছে। মৃতের নাম জিতেন ভিয়াস, বয়স 58 বছর, মুম্বাইয়ে স্টক ব্রোকার ছিলেন। 8ই ডিসেম্বর, ওই দিন উনি আমেদাবাদ যাচ্ছিলেন। আচ্ছা, তুমি কবে ফিরবে? আমি জানি না। একই প্রশ্ন বারবার কেন করো তুমি? কতবার তোমায় বলেছি আমার বাইরে যাওয়ার সময় তুমি ঘ্যান ঘ্যান করো না। কাজ কবে শেষ হবে সেটা এখন থেকে আমি কি করে বলবো? কিন্তু প্রত্যেকবার একই প্রশ্ন, কবে ফিরবে? উনি কিছু বলেননি যে উনি আমেদাবাদ কেন আসছেন? বাবা কখনো কিছু বলতোই না। কোথায় যাচ্ছে, কি কাজ আছে, কবে ফিরবে, কখনো জিজ্ঞাসা করলে পরে মায়ের উপর শুধু রাগ করতো। উনি যখন তখন বেরিয়ে যেতেন, হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। আমরা কেউ জানতাম না যে উনি কোথায় গেছেন, কবে ফিরবেন, কেন গেছেন, কিচ্ছু না। উনি আমেদাবাদ আসার পর আপনাদের কারোর সাথে কোনো
ফোনে কথা হয়নি? 13ই ডিসেম্বর আমি ওনাকে ফোন করেছিলাম এটা জানার জন্য যে উনি ঠিক আছেন কিনা। ঠিক আছে কথার মানেটা কি? তোমাকে তো কতবার বলেছি এসব বাজে প্রশ্ন করে আমার কাজের সময় নষ্ট করো না। কবে ফিরবে তুমি? যখন কাজ শেষ হয়ে যাবে তখন তো বাড়িতে ফিরবই। তোমার কোনো বিশেষ দরকার আছে? না না, এমনি জিজ্ঞাসা করলাম। তাহলে ফোনটা ছাড়ছি, লেট হয়ে যাচ্ছে, কাজে বেরোতে হবে। কিন্তু আপনার স্বামী ওনার কাজ আর ট্রিপের ব্যাপারে আপনাকে জানাতেন না কেন? স্যার জিতেন প্রথম থেকেই এরকম ছিল, নিজের খেয়ালেই থাকতো। ও যখন তখন যেখানে সেখানে একলাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়তো, কখনো লোনাভালা, কখনো পুনা, কখনো আহমেদাবাদ। আপনি? আমি জিতেনের খুড়তুতো ভাই অনিল, আমরা একসঙ্গেই ছোট থেকে বড় হয়েছি। আপনি কিছু জানেন যে উনি আহমেদাবাদ কি কাজে এসেছিলেন? স্যার স্টক ব্রোকিং এর কোনো কাজেই হবে। জিতেন প্রায়শই আহমেদাবাদ যাতায়াত করতো। এমনিতে আমরা আহমেদাবাদেরই লোক, কিন্তু বেশ কয়েক বছর আগে আমাদের পেরেন্টসরা মুম্বাইতে গিয়ে সেটেল হন। জিতেন আহমেদাবাদে এক্স্যাক্টলি কোথায় থাকতেন? কোনো পৈতৃক বাড়ি না কোনো আত্মীয়র কাছে? স্যার দূর সম্পর্কের আত্মীয় তো অনেকেই আছেন, কিন্তু আমার মনে হয় না জিতেন ওদের কারোর বাড়িতে থাকতো। ও হোটেলেই থাকতো। 9 তারিখে আমার সঙ্গে কথা হয়েছিল, ও মণিনগরে একটা হোটেলে ছিল। কি বলছিস অনিল? কাজে বেরোবো, তার সাথে ফ্যামিলিকে নিয়ে বেরোতে হবে? তুই যে কি বলিস না। হ্যাঁ তুই ঠিকই বলছিস, কিন্তু আমার কথাটা শোন। আরে বাড়িতে সবার চিন্তা হয় ভাই, মা, বৌদি, কৌশল। তো বাকিদের কোনো কাজকর্ম নেই নাকি? ঠিক আছে ছাড় এসব। বলতো তুই আছিস কোথায়? মণিনগরে উঠেছি। সবাইকে বলি চিন্তা না করতে, কাজ শেষ হলে আমি বাড়িতে তো ফিরবই। আরে এটা তো সবাই জানে যে তুই বাড়ি ফিরে আসবি, কিন্তু শোন এখন তোর বয়সটা তো আর 25-26 বছর নয় যে ইচ্ছে হলো আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লি। একটু বোঝ, ছেলে বড় হয়ে গেছে, আর তোর বয়সও তো প্রায় 60-এর কাছাকাছি। অনিল, আমি নিজের ভালোটা খুব ভালো করেই বুঝি। আর ভয় ভয় বেঁচে থেকে কি লাভ? 60 হোক বা 16, লাইফটাকে বিন্দাস ভাবে কাটাতে হবে। আমাদের জীবন স্টক মার্কেট থেকে কম নয়। বিন্দাস বাজি খেলে যাও। কোনো মহিলা বা মেয়েদের সাথে সম্পর্ক? এই ওড়নাটা ওনার গাড়িতে পাওয়া গেছে। ওই দিন ওনার সাথে কোনো মেয়েও ছিল না স্যার, জিতেন যেমনই হোক না কেন ও এইসব ঝামেলায় ছিল না। লাশ শনাক্ত হয়ে গেছিল। মৃত ব্যক্তি ছিলেন মুম্বাইয়ের স্টক ব্রোকার জিতেন ব্যাস। জিতেন ব্যাসের জীবনযাত্রা, তার নিজের কাজ সম্পর্কে গোপনীয়তা রক্ষা করা, এই সব ইশারা করছিল একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের দিকে। গাড়িতে পাওয়া ওড়নাটা এই সন্দেহ আরো মজবুত করছিল যে যেটা হয়েছে তাতে হয়তো কোনো মহিলার হাত আছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো এমন সূত্র পাওয়া যায়নি যা দিয়ে এটা জানা যায় যে জিতেন ব্যাসের খুন কেন হয়েছিল। এই কেসটায় এখনো কোনো সূত্র পাওয়া যায়নি। স্যার, জিতেন ভিয়াসের সব কল রেকর্ডস চেক করেছি, এমন কিছু পাইনি যাতে করে কোনো মেয়ের ইনভলভমেন্ট প্রুফ করা যায়। ওনার মোবাইলটাও মিসিং। মোবাইলের লাস্ট লোকেশন ছিল আহমেদাবাদ। আর হ্যাঁ স্যার, 15ই ডিসেম্বর রাত 9:30টার সময় জিতেন ভিয়াসের মোবাইল সুইচ অফ করা হয়। 15ই ডিসেম্বর রাত 9:30টার সময়, মানে যেদিন মার্ডার হয়েছে। আমরা মার্ডার স্পটে পৌঁছই 15ই ডিসেম্বর সন্ধে প্রায় 5:30টার সময়। আর পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী খুন 1:30 থেকে 3:30-এর মধ্যে হয়েছে। তার মানে যেদিন জিতেন ব্যাস খুন হয়েছিল সেদিন ওর মোবাইল রাত্রি 9:30 পর্যন্ত অন ছিল এবং আহমেদাবাদে ছিল। মুনিনগরে। একটা কাজ করো, কচুরদের কাজে লাগিয়ে দাও। জিতেন ব্যাসের সম্পর্কিত ছোট ছোট ব্যাপারেও খোঁজ নাও। আই এম শিওর কোনো না কোনো ব্যাপার আছে যেটা সম্পর্কে ওর ফ্যামিলিও জানে না। অনেক গোপন তথ্য পাওয়া যাবে। শ্রদ্ধা হে দন্ত কাষ্ঠনং ত্যাগং স্নানং তথ শশী জন্ম সত্যং পাশৌ চে তৎপিতৃভাষণং রুক্ষদীপং তত্ত্বনাচং চ গায়ত্রী দেবতা বাইতি ত্রেতা মৃত্যুজ্জ্বল প্রেক্ষণং রক্ষা জল স্থাপনং মেকং পূর্ব বিপ্রকলিতয়ং। স্যার, ব্যবসা সংক্রান্ত কোনো শত্রুতা বলে মনে হয় না। এমন কাউকে পাওয়া যায়নি যে জিতেন ভিয়াসের ব্যাপারে খারাপ কিছু বলেছে। হ্যাঁ স্যার, যা শুনেছি ভালোই শুনেছি।
এমনকি লোকে বলছিল ওনার মনটাও ভালো ছিল, মন খুলে সাহায্য করেন। স্যার, মুম্বাইতে একটা কলেজ আছে যেখানে উনি স্কলারশিপ স্টুডেন্টদের উপহার রূপে দিতেন। কিন্তু উনি আহমেদাবাদ এমন কোনো কাজে আসতেন যার খবর কারোর জানা ছিল না, এমনকি ওনার পরিবারেরও না। মানে সবাইকে লুকিয়ে উনি কোনো না কোনো কাজ করতেন। ওই কলেজটা মুম্বাইয়ের কোথায় যেখানে উনি স্কলারশিপ দিতেন? মালাড বলছে তো। মুম্বাই পুলিশকে ইনফর্ম করো, কালকে আমরা তদন্ত করতে যাচ্ছি। মিস্টার জিতেন আমাদের কলেজকে সাহায্য করা ছাড়াও আমাদের সংস্থার সমস্ত ইনস্টিটিউশনকে সাহায্য করতেন। আমাদের সন্দেহ হচ্ছে যে জিতেন ব্যাসের মৃত্যুর পিছনে কোনো মহিলার হাত আছে। আই এম সরি, যদি আপনাদের মনে হয় যে এই কেসে আমার কাছে কোনো ক্লু পাবেন তাহলে আপনি ভুল জায়গায় এসেছেন। দেখুন, আমি ব্যক্তিগতভাবে জিতেন ব্যাসকে যতটা জানি, উনি খুবই প্রাণখোলা মানুষ ছিলেন। আমাদের ইনস্টিটিউশনে যোগ্য ছাত্রদের উনি স্কলারশিপ দিতেন। এটা ছাড়া আমি ওনার সম্পর্কে কিচ্ছু জানি না। যে স্টুডেন্টদের উনি স্কলারশিপ দিয়েছিলেন তার লিস্ট আমরা পেতে পারি? অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আমি কথা বলে নিচ্ছি, আপনি লিস্ট পেয়ে যাবেন। থ্যাংক ইউ। এমনি কোনো রেগুলার স্কলারশিপ তো নেই। লাস্ট স্কলারশিপ ভিয়াস দিয়েছিলেন 2 বছর আগে। বিকম ফাইনাল ইয়ারের স্টুডেন্ট অঙ্কুশ পান্ডিয়া। খোঁজ নাও এই অঙ্কুশ পান্ডিয়া, হতে পারে এই কেসের কোনো সূত্র ওর কাছ থেকে পাওয়া যাবে। স্যার, পুলিশ এসছে আপনার সঙ্গে দেখা করতে। স্যার, পুলিশ এসছে আপনার সঙ্গে দেখা করতে। এক্সকিউজ মি স্যার। মিস্টার অঙ্কুশ পান্ডিয়া? হ্যাঁ, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আপনি জিতেন ব্যাসকে চেনেন? হ্যাঁ, কি হয়েছে স্যার? ওনার খুন হয়েছে। ও মাই গড। আমাদের সন্দেহ আছে এর পিছনে কোনো মেয়ে বা মহিলার হাত আছে। মিস্টার জিতেন ব্যাস আপনাকে স্কলারশিপ দিয়েছিলেন? হ্যাঁ স্যার। আপনার আগে উনি 2 জনকে আরো স্কলারশিপ দিয়েছিলেন, তাদের সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আপনি কি বলতে পারেন জিতেন ব্যাসের সঙ্গে কোনো মহিলার কিছু? না না স্যার, উনি তো খুব ভালো লোক ছিলেন, আই মিন ভালো মানুষ ছিলেন। আমার সাথে ওনার পরিচয় কলেজের অ্যানুয়াল অ্যাওয়ার্ড ফাংশনে হয়েছিল। এবছরের সব থেকে প্রমিসিং স্টুডেন্টের অ্যাওয়ার্ড পাচ্ছে দিব্যা কামাত। আর সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের মধ্যে বেস্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড পাচ্ছে অঙ্কুশ পান্ডিয়া। আর পরের দিনই আমাদের প্রফেসর আমাকে বললেন যে জিতেনবাবু আমাকে ওনার সাথে দেখা করতে বলেছেন। বসো। ইটস ওকে স্যার, আই এম ফাইন। আরে বসো অঙ্কুশ, দাঁড়িয়ে থেকো না, বসো। থ্যাংক ইউ স্যার। অঙ্কুশ, তোমার কলেজের থেকে জানতে পারলাম তুমি একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। স্যার, আমি আর কি বলবো, শুধু আমি তো আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। অঙ্কুশ, তুমি তো ফাইনাল ইয়ারে আছো, রাইট? হ্যাঁ স্যার। আমি চাই এই বছরটা তুমি খুব ভালোভাবে পাশ করো আর নিজের ক্যারিয়ারটা তৈরি করো। সেই জন্য তোমাকে আমি স্কলারশিপ অফার করছি। সারা বছর তোমার কলেজ ফিস, হস্টেল ফিস, সমস্ত দায়িত্ব আমার। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ইউ আর ওয়েলকাম মাই বয়। থ্যাংক ইউ মিস্টার অঙ্কুশ। ইটস ওকে। দরকার পড়লে আবার কথা হবে। এরকম তো নয় জিতেন ব্যাস 2 রকম জীবনযাপন করছিলেন, মুম্বাই আর আহমেদাবাদ। আর এই দুটো জীবনযাপনের ব্যাপারে কেউ জানতো না, বিশেষ করে ওর ফ্যামিলি যারা মুম্বাইতে থাকে। স্যার, এমনটাও তো হতে পারে যে ফ্যামিলির সকলে জানে কিন্তু ব্যাপারটা লুকোচ্ছে। কোয়াইট পসিবল। আহমেদাবাদ রেগুলার আসা যাওয়া, কেন যেতেন, কোথায় থাকতেন কেউ জানে না, কিন্তু আমরা ঠিক জেনে নেব। মণিনগর
জিতেন ব্যাস তার ভাই অনিল ব্যাসকে ফোন করে জানিয়েছিল ও মণিনগরের এক হোটেলে আছে। মণিনগরের প্রত্যেকটা হোটেলে খোঁজ নাও। আই এম শিওর মণিনগরের হোটেল থেকে কোনো না কোনো সূত্র আমরা অবশ্যই পাবো। ইয়েস স্যার। হ্যাঁ, ইনি মিস্টার জিতেন ব্যাস, আমাদের হোটেলের ক্লায়েন্ট। আমাদের ম্যানেজার ওনাকে খুব ভালোভাবেই চেনেন। ম্যানেজারের সাথে কথা বলবো। জিতেন ব্যাসের মার্ডারের ব্যাপারে যখন কোনো ছোট সূত্র পাওয়া গেল না, তখন পুলিশ অন্যদিকে ইনভেস্টিগেশন শুরু করলো। এটা জানার চেষ্টা করলো যে জিতেন ব্যাসের বারবার আহমেদাবাদ যাওয়ার কারণ কি ছিল, আর উনি আহমেদাবাদে কোথায় থাকতেন। পুলিশ প্রথমে সেই হোটেলটা খুঁজে বার করলো যেখানে জিতেন ব্যাস থাকতেন, আর সেই হোটেল থেকে পুলিশ এই কেসের সব থেকে বড় ব্রেক থ্রু পেল। হ্যাঁ স্যার, জিতেনবাবু আমাদের রেগুলার ক্লায়েন্ট। 2 বছর ধরে রেগুলার এখানে আসতেন স্যার। ওনার মৃত্যুর খবরটা শুনে আমাদের সন্দেহ ওনার হত্যা কোনো মহিলা করেছেন। আপনি কি ওনার সাথে কোনো মহিলাকে দেখেছেন? হ্যাঁ স্যার, একজন মহিলা তো ছিলেন। স্যার আমার মনে পড়ছে 15ই ডিসেম্বর যখন উনি চেক আউট করেন, তখন আমি উইশ করার জন্য গিয়েছিলাম। সেই সময় ওই মহিলাটি ছিলেন ওনার সাথে। স্যার আশা করি আপনার কোনো অসুবিধা হয়নি। না না, একদমই না। আবার আমাদের সেবা করার সুযোগ দেবেন স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই। ওই মহিলা এই ওড়না পরেছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, এই ওড়নাটাই ছিল। ওই মহিলা কে? স্যার সেটা তো ঠিক বলতে পারবো না। ক্লায়েন্টদের পার্সোনাল ব্যাপারে আমরা মাথা ঘামাই না। আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই। সরি স্যার, আসলে হোটেলে সিসিটিভি ক্যামেরা নেই। কাজ চলছে, আমরা কিছুদিনের মধ্যেই লাগিয়ে দেবো। সব হোটেলেরই এই একই অজুহাত। কোনো রুম সার্ভিস বয় বা কোনো স্টাফ যে এই মহিলা সম্পর্কে বলতে পারবে তাকে তাড়াতাড়ি ডাকুন। হ্যাঁ স্যার। স্যার ওই মহিলাকে আমি জিতেনবাবুর সঙ্গে এই হোটেলে অনেকবার আসতে যেতে দেখেছি। ওই মহিলার নাম জানো? না স্যার। ওই মহিলা সম্পর্কে এমন বিশেষ কিছু তোমার চোখে পড়েছে? আজ্ঞে না, আজ গাড়ি আমি চালাবো। ড্রাইভিংটা ভালো করে শিখেছে তো? আপনি দেখুন তো আগে, আমার ইনস্ট্রাক্টর এটাই বলেছিল যে আমি খুব ভালো ড্রাইভার। আপনি জানেন 2 মাসের কোর্স ছিল আর আমি 15 দিনের মধ্যে শিখে ফেলেছিলাম, আর এখন তো আমার কাছে লাইসেন্সও আছে। চলুন আপনি বসুন। অল রাইট। থ্যাংক ইউ স্যার। চলো চলো চলো। ব্যাস স্যার, আমি এইটুকুই জানি। থ্যাংক ইউ। 15 দিনের ড্রাইভিং শিখেছিল মানে কোনো ড্রাইভিং স্কুলে গিয়েছিল? স্যার আহমেদাবাদের সব ড্রাইভিং স্কুলে খোঁজ করতে হবে। আমাদের যে কোনো উপায়ে এই মহিলা পর্যন্ত পৌঁছতেই হবে। 15 দিনের ড্রাইভিং শিখেছিল মানে কোনো ড্রাইভিং স্কুলে গিয়েছিল? স্যার আহমেদাবাদের সব ড্রাইভিং স্কুলে খোঁজ করতে হবে। আমাদের যে কোনো উপায়ে এই মহিলা পর্যন্ত পৌঁছতেই হবে। পুলিশের তদন্ত তাদের সেই হোটেলে নিয়ে এলো যেখানে মুম্বাইয়ের স্টক ব্রোকার জিতেন ব্যাস আহমেদাবাদে আসার পর থাকতেন। সেই সঙ্গে এটাও জানা গেল যে গুজরাটের বাচ্চাদের কাছে যেদিন উনি খুন হন সেই দিনই উনি হোটেল থেকে চেক আউট করেছিলেন, আর সেই সময় ওনার সঙ্গে একজন মহিলা ছিলেন। সেই মহিলাকে খুঁজে বার করার একটাই মাত্র সূত্র পাওয়া গেছিল, আর সেটা হলো সেই মহিলা কোনো একটা ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং শিখেছিলেন।
হ্যালো, অখিল ড্রাইভিং স্কুল। দেখুন, একটা মেয়ের ব্যাপারে জানতে চাইছি। রোগা ফর্সা মেয়েটি 15 দিনের মধ্যে ড্রাইভিং শিখেছিল। 15 দিনে? হ্যাঁ স্যার, একটা মেয়ে ছিল, গাড়ির হাত খুব ভালো ছিল ওর, গত মাসেই ও শিখে গেছে। স্যার, আকিল যে মেয়েটার কথা বলছে মনে হচ্ছে তো এই সেই মেয়ে। লেটস হোপ। তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু এত বছরেও উনি কখনো খোলা মনে আমার সাথে কথা বলেননি। কোথায় যেতেন, কি করতেন, উনি কখনো কিচ্ছু বলেননি। জানি না ওনার মনে কি চলছিল। মা, বাবার কি কারোর সাথে অ্যাফেয়ার ছিল? উনি আমাকে নিয়ে সুখী ছিলেন না, কিন্তু কেন সুখী ছিলেন না আমি কখনো বুঝতেই পারিনি। উনি কখনো কিছু বলেননি, কখনোই না। স্যার, এই ওড়নাটা যদিও আমি ঠিক চিনি না, তবে আপনি যেরকম চেহারা বলছেন সেরকম একজনকে আমি গাড়ি চালানো শিখিয়েছিলাম। দারুণ ব্যাপার তো ম্যাডাম, আপনার হাত তো খুব ভালো। আপনি কি জন্ম থেকেই ড্রাইভিং করছেন নাকি? হ্যাঁ, কে ছিল ওই মহিলা? স্যার, স্বপ্না নাম ছিল। স্বপ্না? ওর ফোন নাম্বার আর ঠিকানা চাই। স্যার, ওটা আমি জানি না। তোমার ড্রাইভিং স্কুল থেকে ও গাড়ি চালানো শিখেছে, লাইসেন্স বানিয়েছে, আর তোমাদের কাছে কোনো ঠিকানা ফোন নাম্বার নেই? ও ড্রাইভিং শিখতে চায়নি। কিন্তু তুমি যে ফোনে বলেছিলে তুমি ওকে গাড়ি চালানো শিখিয়েছো। হ্যাঁ, সে কথা সত্যি স্যার, কিন্তু দেখুন এখানে যে জীবন কমপ্লেক্স আছে না, ওর বাইরে আমি একদিন একটা স্টুডেন্টকে ড্রপ করেছিলাম, সেদিন হঠাৎ করে ও এসেছিল। চল। এক্সকিউজ মি, আমি না ড্রাইভিং শিখতে চাই। আরে হ্যাঁ, শিখিয়ে দেবো তো, কি এমন বড় ব্যাপার। অ্যাকচুয়ালি আমি ড্রাইভিং জানি, শুধু একটু প্র্যাকটিসের দরকার আছে। হ্যাঁ, সেটাও করেই দেবো। কাল থেকে শুরু করি? হ্যাঁ হ্যাঁ, একদম, কেন না। স্যার, আসলে ও শুধু হাত সেট করতে চেয়েছিল, আমি ওকে জীবন কমপ্লেক্স থেকে 4টের সময় তুলতাম আর ওখানেই নামিয়ে দিতাম। স্যার, ওর লাইসেন্স দরকার ছিল না, এই জন্য আমি ওকে 15 দিনে 1500 টাকা চেয়েছিলাম। মেয়েদের ওপর ছেলেদের সহজেই বিশ্বাস তৈরি হয়ে যায়, এটাই ভুল হয়ে গেছে। ও জীবন কমপ্লেক্সে চাকরি করতো? সেটা ঠিক জানি না, তবে রোজ ওখানেই দেখা হতো। এই জীবন কমপ্লেক্স কোথায়? স্যার, এখানেই, ওই মণিনগরে। এরকম মনে হচ্ছিল যে পুলিশের তীর একদম সঠিক লক্ষ্যে আঘাত করেছে, কিন্তু পুলিশের কাছে এখনো পর্যন্ত শুধু একটা আবছা নাম ছিল, স্বপ্না। একজন ব্যক্তি যার ভাবমূর্তি নিজের শহরে নিজের পরিবারের লোকের কাছে এতটা স্বচ্ছ ছিল, তার এই স্বপ্না নামের মেয়েটার সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে? আর এই স্বপ্নার কি জিতেন মেশের খুনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন কাল রাতে গুজরাটের এই চাঞ্চল্যকর কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে।